মহিউদ্দিন আহমেদের বিএনপির সময় সময় বইয়ের এই পর্বে জামাতে ইসলাম বিএনপির বিশ্বস্ত মিত্র। খালেদা জিয়া শাহবাগের গণজাগরণ মঞ্চকে আওয়ামী লীগ ঘরানা ও নাস্তিকদের চত্বর বলে উল্লেখ করেন। তিনি সৌদি আরবে গেলে জোব্বা পরেন, তসবি টিপেন, আর ভারতে গেলে তিলক আঁকেন। শেখ হাসিনা রক্তগঙ্গার নৌকা ভাসিয়ে হাওয়া খেতে যান। যুদ্ধ অপরাধের বিচার। মহাজোট সরকার নির্বাচন ইশতেহার অনুযায়ী 2010 সালের 25শে মার্চ আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করে। শুরু হয় 1971 সালে সংগঠিত মানবাধিকার অপরাধের বিচার প্রক্রিয়া। জামাতে ইসলামের শীর্ষ কয়েকজন নেতাকে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। বিএনপির কয়েকজন নেতাও একই অভিযোগে গ্রেপ্তার হন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল আলিম। 2013 সালের 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ আদালত জামাতের নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালতের এই রায়ে অনেকে অসন্তুষ্ট হন। রায় পুনর্বিবেচনা করে কাদের মোল্লা সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি জোট ঢাকা শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। তাদের সমর্থনে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। সব বয়সের নারী, পুরুষ, শিশু, যুবক, প্রবীণদের এক অনন্য সমাবেশ চলতে থাকে দিনের পর দিন। শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ থেকে সব যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ সাজা ও জামাতে ইসলামের যুদ্ধ অপরাধী দল হিসাবে নিষিদ্ধের দাবি ওঠে। জামাতে ইসলাম বিএনপির বিশ্বস্ত মিত্র, সুতরাং শাহবাগের এই আন্দোলন ছিল বিএনপির জন্য অস্বস্তিকর, কিন্তু তারুণ্যের ক্ষোভকে এড়িয়ে যাওয়া ছিল কঠিন। শাহবাগ আন্দোলন শুরু হওয়ার প্রথম এক সপ্তাহে বিএনপি মুখ খোলেনি। 11 ফেব্রুয়ারি 2013 গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি শাহবাগ আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। 24 ঘন্টার মধ্যেই বিএনপির অবস্থান বদলে যায়। 12 ফেব্রুয়ারি বিএনপি স্থায়ী কমিটির এক বিবৃতিতে তরুণ প্রজন্মের আন্দোলনকে স্বাগত জানানো হয়। বিবৃতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনে তরুণ প্রজন্মের বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 2 সপ্তাহের মাথায় এই আশাবাদের উত্তাপে জল ঢেলে দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 1 মার্চ এক সংবাদ সম্মেলনে শাহবাগের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, একটি গোষ্ঠীকে সরকার উস্কানিমূলক ও বেআইনি কর্মকাণ্ড সংগঠনের আশকারা ও সমর্থন দিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছে। 75-এর পর থেকে শাহবাগ আন্দোলন নিয়ে বিএনপির নেতাদের সমালোচনা ক্রমেই বাড়তে থাকে। 15 মার্চ বিকেলে মুন্সিগঞ্জ লোহজং উপজেলার গোয়ালিমান্দ্রা কালীমন্দির সংলগ্ন মাঠে এক জনসভায় খালেদা জিয়া শাহবাগের গণজাগরণ মঞ্চকে আওয়ামী লীগ ঘরানা ও নাস্তিকদের চত্বর বলে উল্লেখ করেন। সরকারকে সতর্ক করে দিয়ে খালেদা জিয়া আরও বলেন, এইসব মঞ্চ বন্ধ করুন, তা না হলে জনগণ ঢাকার দিকে রওনা হবে। সেখানে গড়ে তুলবে জনগণের মঞ্চ। মসজিদের গেট তালাবদ্ধ করে শাহবাগীদের পাহারা দেবেন, এটা হতে পারে না। এখনো সময় আছে, ঠিক হন। জনগণ ক্ষেপে সারা দেশ থেকে ঢাকায় আসবে। আদালত মঞ্চ তৈরি করবে, সেটাই হবে জনগণের মঞ্চ। এরা কেমন তরুণ যে শুধু তারা ফাঁসি চাই দাবি করছে। অন্যদিকে দেশের এত সংকটের বিষয় নিয়ে কোনো কথাই বলছে না। তরুণেরা এমন হতে পারে না। এর কয়েকদিন আগে শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার রাজীব হায়দার আততায়ীদের হাতে নিহত হন। রাজীব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে খালেদা জিয়া বলেন, ফেসবুক ও ব্লগে রাজীবের লেখায় ধর্মের এত অবমাননা করা হয়েছে যা বলার মতো নয়। বিএনপির আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে। এক জনসভায় খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের দায়ে অভিযুক্ত জামাতের নেতাদের রাজবন্দী হিসাবে আখ্যায়িত করেন। 18 দলীয় জোটের জনসভাগুলোতে জামাতের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি এবং জামাতের অভিযুক্ত নেতাদের মুক্তির দাবি জোরালো হতে থাকে। বিএনপির প্রকাশ্য বিবৃতি ও বক্তব্যের বরাবরই বলার চেষ্টা করে যে তারা যুদ্ধ অপরাধীদের বিচারের বিরুদ্ধে নয়, তবে বর্তমানে যে প্রক্রিয়ায় বিচার চলছে তা অস্বচ্ছ এবং রাজনৈতিক অভিসন্ধিমূলক। যুদ্ধ অপরাধের বিচারের নামে জামাতকে হয়রানি এবং প্রকারান্তে বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ করে। প্রকাশ্যে জামাতের পক্ষ নেওয়া যুদ্ধ অপরাধ নিয়ে জামাতের এবং বিএনপির অবস্থান একাকার হয়ে যায়। শাহবাগ আন্দোলন এবং যুদ্ধ অপরাধের বিষয়ে বিএনপির অবস্থানকে আওয়ামী লীগ ও মিত্ররা যুদ্ধ অপরাধের বাঁচানোর কৌশল বলে প্রচার করে। এর ফলে বিএনপি আত্মরক্ষামূলক পাল্টা কৌশল বেছে নেয়। বিএনপি নেতারা দাবি করেন তারাও যুদ্ধ অপরাধের বিচার চান, তবে প্রকৃত অপরাধের বিচার করতে হবে এবং বিচার প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের। কিভাবে এটা হবে সে ব্যাখ্যা তারা দেননি। তাদের আশঙ্কা হলো এই বিচারের নামে সরকার জামাতের উপর চাপ সৃষ্টি করে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে জামাতিদের বের করে নিয়ে আসতে চায়। সরকারের এই কৌশল যদি সফল হয় তাহলে ভোটের সমীকরণে বিএনপি পিছিয়ে পড়বে। যুদ্ধ অপরাধীদের বিচার সম্পর্কিত ট্রাইব্যুনালের বিষয়ে বিএনপির অভিযোগ হলো এই ট্রাইব্যুনালের রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এবং সাক্ষীদের দিয়ে জোর করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হচ্ছে। বিএনপির আন্দোলন।
বিএনপির পিছনে যথেষ্ট জনসমর্থন আছে। তারা দুবার নির্বাচিত হয়ে সংসদীয় সরকার গঠন করেছিল। বিএনপি মনে করে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই এবং আওয়ামী লীগ রাজনৈতিক মতলব থেকেই আরেক মেয়াদে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এবং এ কাজে তারা আদালতকে ব্যবহার করেছে। সুতরাং বিএনপির সামনে এখন একটাই পথ খোলা আছে, আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়া। ঠিক এই সময় বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হলো হেফাজতে ইসলাম। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে এর উৎপত্তি। জাতীয় নারী উন্নয়ন নীতি ও শিক্ষানীতিকে ইসলাম বিরোধী ব্যাখ্যা দিয়ে তা বাতিলের দাবি তুলে 2010 সালে 19 জানুয়ারি এই গোষ্ঠীর জন্ম। শাহবাগে যখন গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ চলছে এবং ক্রমে সারা দেশে তা ছড়িয়ে পড়ছে, তখন হেফাজতে ইসলাম শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। 2013 সালের 6 এপ্রিল ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের এক সমাবেশে 13 দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর অন্যতম ছিল শাহবাগ আন্দোলনে নেতৃত্বাধীন নাস্তিক, মুরতাদ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কুৎসা রটানোকারী ব্লগার এবং ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা গ্রহণ। হেফাজতে ইসলামের আন্দোলনে বিএনপি তথা 18 দলীয় জোট একটি সাম্যমিত্র পেয়ে যায় এবং এই সুযোগটি কবজা করার কৌশল নেয়। হেফাজতে ইসলাম 2013 সালের 5 মে শাপলা চত্বরে সমাবেশ ডাকে। এর আগের দিন অর্থাৎ 4 মে শাপলা চত্বরে 18 দলীয় জোট একটি সমাবেশ করে। নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার জন্য খালেদা জিয়া সরকারকে 48 ঘন্টার সময় বেঁধে দেন। সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, সরকারকে অনেক সময় দিয়েছি, ধৈর্য ধরেছি। হেফাজতের কর্মসূচি না থাকলে 24 ঘন্টা সময় দিয়ে রাজপথে অবস্থান করতাম। কোনো ধানায় পানায় করবেন না। 48 ঘন্টা পর আর সমাবেশের পারমিশনের জন্য অপেক্ষা করব না, যেখানেই পারবো বসে পড়ব। আর জেল জুলুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা সহ্য করব না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি সৌদি আরবে গেলে জব্বা পরেন, তসবি টিপেন, আর ভারতে গেলে তিলক আঁকেন। তার বেশভূষার ঠিক নেই, তাকে বিশ্বাস করা যায় না। হেফাজতের কর্মসূচিতে বাধা দেবেন না, বাধা দিলে পরিণতি হবে ভয়াবহ। আলেম সমাজ পথে নেমেছে। শাহবাগের ধর্মবিদ্রোহীদের না সরালে এবার আর আলেমদের সরানোর চিন্তা করবেন না। এরপর আর তারা ফেরত যাবে না। 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ হয় মতিঝিলের শাপলা চত্বরে। আশেপাশের জায়গাগুলোতে দিনভর সহিংসতা চলে। গভীর রাতে পুলিশ সমাবেশকারীদের হটিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, তাদের এই অভিযানে পুলিশ সহ মোট 11 জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন অধিকার দাবি করেন, পুলিশের অভিযানে 61 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। সরকারের দাবির মুখেও তারা নিহতদের তালিকা সরবরাহ করেনি। 18 দলীয় জোট হেফাজতে সমাবেশে পুলিশের আক্রমণকে 1971 সালের 25 মার্চের গণহত্যার সাথে তুলনা করে। ধর্মীয় জঙ্গিবাদ উস্কে দেওয়ার অভিযোগ এনে সরকার দিগন্ত টিভি সহ কয়েকটি গণমাধ্যমের প্রচার বন্ধ করে দেয়। নির্বাচন 2014। বিএনপির পক্ষে জনমত ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি। 2010 সালের 17 জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী ABM মহিউদ্দিন চৌধুরীকে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মঞ্জুর আলম বিপুল ভোটে হারিয়ে দেন। এই সময়ে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার ফোন আলাপ। হাসিনা নিজেই ফোন করেছিল 26 অক্টোবর 2013 বিকেলে। তিনি খালেদা জিয়াকে 28 তারিখ গণভবনে আসার জন্য অনুরোধ করেন, কথাবার্তা বলার এবং একসঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য। 18 দলীয় জোটের 3 দিনব্যাপী হরতাল শুরু হয়ে গিয়েছিল। 37 মিনিটের ফোন আলাপ জুড়ে ছিল অভিযোগ আর পাল্টা অভিযোগ। দুই দলের মধ্যে যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে তার প্রভাব ছিল তাদের দুজনের কথাবার্তায়। তাদের টেলিফোনের সংলাপের শেষ পর্বটি ছিল এরকম, খালেদা, আপনি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি রাজি আছেন, তাহলে আমি কালকেই উজ্জ্ব করে দেব, বসে ঠিক করব, কালকে হরতাল উজ্জ্ব হবে, আবার কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসবো, কোনো অসুবিধা নেই। হাসিনা, আপনি সর্বদলীয়টা মেনে নেন। খালেদা, না, সর্বদলীয় মানা যায় না। হাসিনা, কালকে আসুন, সবকিছু সমাধান হয়ে যাবে। খালেদা, হরতাল প্রত্যাহার হবে না, 29 তারিখ ডেট দেন, আমরা আলোচনায় যাব। হাসিনা, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন। খালেদা, না, আমি যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাই না। 2011 সালের 31 অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগেরই বিরোধী প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল ছিল আওয়ামী লীগেরই জনপ্রিয়তা কমে যাওয়ার সূচক। ধারাবাহিকভাবেই এটা ঘটতে থাকে। 2013 সালের 5টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর। মহানগর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের প্রার্থীরা সব কয়টি মেয়র এবং 173টি সাধারণ কাউন্সিলর পদের মধ্যে 114টিতে জয়ী হন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তরিক ছিল বলেই বিরোধী দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপির পাল্টা যুক্তি ছিল, স্থানীয় সরকার নির্বাচনে সরকার বদল হয় না, জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল সন্ত্রাস ও কারচুপি করে ফলাফল বদলে দেবে।
আওয়ামী লীগ সরকার যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এগোতে থাকে। 2013 সালের 25শে নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই 18 দলীয় জোট নির্বাচন প্রত্যাহার করার ঘোষণা দিয়ে রাজপথে নামে। বিভিন্ন মেয়াদে সারা দেশে অবরোধ কর্মসূচি চলে 26 দিন। নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসে, দুই প্রধান দলের মধ্যে নির্বাচন কেমন ধরনের সরকারের অধীনে হবে তা নিয়ে দূরত্ব এবং বিরোধ বাড়তে থাকে। অবস্থা এমন দাঁড়ায় যে সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করবেই এবং বিএনপি তা প্রতিরোধ করবেই। এই সময় দুই দলের মধ্যে দুতিয়ালির দায়িত্ব নেয় জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি হিসাবে অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকায় আসেন এবং দুই দলের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতেই আওয়ামী লীগ ও বিএনপি নেতারা অন্তত 4টি বিষয়ে একমত হয়েছিলেন। এগুলো হচ্ছে বিরোধী নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার, বিরোধী দলগুলোর অফিস খুলে দেওয়া, সভা সমাবেশের উপর বিধিনিষেধ প্রত্যাহার। 10 ডিসেম্বর 2013 প্রথম দফা এবং 11 ডিসেম্বর দ্বিতীয় দফা বৈঠকে তারানকো এই 4টি পয়েন্ট ঐক্যমত দেখে খুশি হয়েছিলেন। কিন্তু 11 ডিসেম্বর যখন বৈঠক প্রায় শেষের দিকে, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় এই বিষয়গুলোর ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেওয়া যাবে না, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে। মুহূর্তেই তারানকোর মুখ অনেকটা মলিন হয়ে যায়। আপনারা আবার বসে আলোচনা করুন বলেই সভা ছেড়ে চলে যান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম হতাশ হয়ে পড়েন, কারণ তার চেষ্টাতেই প্রাথমিক সাফল্য এসেছিল। মূল দুটো বিষয়, নির্বাচনের তাফসিল পরিবর্তন ও নির্বাচনকালীন সরকারে কে থাকবেন তা নিয়ে আলোচনায় যাওয়ার আগেই এভাবেই সংলাপের ভাগ্য ঝুলে যায়। 13 ডিসেম্বর আরেকটা বৈঠক হলেও সাফল্য আসেনি। দু দলের একাধিক সূত্রে জানা যায় সরকার সামান্যতম ছাড় দিতে রাজি নয়। তার পূর্বশর্ত দেওয়া হরতাল অবরোধ প্রত্যাহার করলেই শুধু এসব দাবি বিবেচনা করা যেতে পারে। এই জন্য লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। বিএনপি তাৎক্ষণিকভাবে লিখিত দিতে রাজি হয়নি। তারা বরাবরই বলেছে আপনারা আগে সংলাপের পরিবেশ তৈরি করুন, তারপর সবকিছুই হবে। হরতাল অবরোধ স্থগিত করতে বিএনপির তরফে ইতিবাচক প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন কোনো অগ্রগতি হলে জানাতে পারবেন। দেশের নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধি একটা সমঝোতা পরিবেশ তৈরি করে এবং নির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উদ্দেশ্যে বলেন, একাগর কুশীলবেরা আবারও সক্রিয় হয়েছে। 18 দলীয় জোট অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী অবরোধ রেখেছিল। 29 ডিসেম্বর 2013 খালেদা জিয়া দলীয় এক সমাবেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। খালেদা জিয়াকে পুলিশ সারাদিন তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। গেটের সামনে বালু বোঝাই ট্রাক রেখে দেওয়া হয়। পরদিন পত্রিকায় খবর লেখা হয় খালেদা জিয়ার বাইরে আসা সব পথ রুদ্ধ। সাবেক প্রধানমন্ত্রীকে অন্তরীণ রাখতে সামান্য ফাঁকফোকরও রাখেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ট্রাকগুলো নষ্ট হয়ে এভাবে দাঁড়িয়ে আছে। র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়দার সাংবাদিকদের জানান, নিরাপত্তাজনিত কারণে বিরোধী দলের নেতাদের বাসা থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছে। খালেদা জিয়া এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে গেটের সামনে আসেন। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, এরা সব গোলাপি, দেখব কার কত ক্ষমতা। যা করা হচ্ছে তার জন্য ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে। গোপালগঞ্জ বলে কিছু থাকবে না, গোপালগঞ্জ নামই বদলে দেওয়া হবে। এই সরকার অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার। শেখ হাসিনা রক্তগঙ্গার নৌকা ভাসিয়ে হাওয়া খেতে যান। এত হত্যা জুলুমের পরিণাম হবে ভয়াবহ। চোখের পানি মুছতে মুছতে অন্ধ হয়ে যাবেন। 31 ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা খালেদা জিয়ার সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করেন। এরপর এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পথ বের করাই রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে জরুরি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এছাড়া বিরোধী দলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব। এখনই সংলাপ শুরু করে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ খোঁজা আরও জরুরি হয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা সামঞ্জস্যপূর্ণ নয়, এটা অগ্রহণযোগ্য। এটা এখনই থামাতে হবে। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় পশ্চিমা বিশ্ব হতাশ হয়। নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। শুধু ভুটান ও ভারত থেকে মোট 4 জন পর্যবেক্ষক ঢাকায় আসেন। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি সহিংস হয়ে ওঠে। 26 নভেম্বর 2013 নির্বাচনের তাফসিল ঘোষণার পর 4 জানুয়ারি 2014 পর্যন্ত 40 দিনের সহিংসতায় নিহত হন 123 জন। এই সময় 18 দলীয় জোটের পরিধি আরেকটু বাড়ে। নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়া নিয়ে এরশাদ অনেক নাটক করেন। একদিন বিকেলে যদি বলেন নির্বাচন হবেই, তো পরদিন সকালে বলেন একতরফা নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। তার মুখ বন্ধ করতে তাকে চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে একটি কেবিনে রেখে দেওয়া হয়। তার দলের সিনিয়র নেতা কাজী জাফর আহমেদ বিদ্রোহ করে খালেদার নেতৃত্বাধীন 18 দলীয় জোটে ঢুকে পড়েন। 14 দলীয় জোটের শরিক সাম্যবাদী দলও ভাঙন ধরে। দলের একটি অংশ খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি সমর্থন দেয়।
18 দলীয় জোটের 20 দলীয় জোটে রূপান্তরিত হয়। 20 দলীয় জোটে 4 জানুয়ারি থেকে 48 ঘন্টা হরতাল ডাকে। 4 জানুয়ারি 111টি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এগুলো ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করার কথা ছিল। ঠাকুরগাঁয়ে সরকারি প্রিজাইডিং অফিসারকে কুপিয়ে খুন করা হয়। 200টি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করা হয়। প্রথম আলোর একটা সংবাদ মন্তব্যে বলা হয়, একতরফা তকমার পাশাপাশি দশম জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের পাতায় প্রাণঘাতী নির্বাচন হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে। নির্ধারিত দিন নির্বাচন হয়। নির্বাচন কমিশনের নিবন্ধের 41টি দলের মধ্যে 11টি দল নির্বাচনে অংশ নেয়। নির্বাচনের আগেই 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। সরকার গঠন করার জন্য এই সংখ্যাটিও যথেষ্ট ছিল। 5 জানুয়ারি বাকি 147টি আসনে নির্বাচন হয়। আওয়ামী লীগ এককভাবে 235টি আসন পায়। তার মধ্যে 127 জনই ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আদালতের নির্দেশে কুড়িগ্রামের একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়। মহাজোটের মধ্যে সমঝোতা হলেই শরিকদের একে অন্যের বিরুদ্ধে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয়তা পার্টির ভাগে পড়ে 34টি আসন, অর্কাস পার্টি 6টা এবং জাসদ 5টি আসন পায়। নির্বাচনের সামনে রেখে আরেকবার বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল। এর নাটের গুরু ছিলেন ক্রমাস দলের আপঙ্কতেই হয়ে যা বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে 2012 সালের 6 জুন বিএনপি থেকে তিনি পদত্যাগ করেন। নাজমুল হুদা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ নামে একটি নতুন দল তৈরি করেন। তিনি নিজেই এর আহ্বায়ক হন এবং নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। বিএনএফ এর প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ দলের আসল লক্ষ্য থেকে সরে এসে বিএনপি ধ্বংসের ষড়যন্ত্র করেছে। 11 মার্চ 2013 এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে হুদা বিএনএফ ছাড়ার এবং বিএনপি থেকে নির্বাচন করার ঘোষণা দেন। বিএনএফ 10 অক্টোবর নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। দলটি নির্বাচনী প্রতীক হিসাবে ধানের শীষ বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করে। ধানের শীষ বিএনপির প্রতীক। বিএনপি এটিকে দল ভাঙার চক্রান্ত মনে করে এবং এর জন্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। বিএনপি 2014 সালের সংসদ নির্বাচন বর্জন করলেও বিএনএফ মাঠে থেকে যায়। এই দলের আবুল কালাম আজাদ ঢাকার একটি আসন থেকে জয়ী হন। নির্বাচনের দিন নাশকতা ও সংঘর্ষ 13 জেলায় মোট 22 জন নিহত হন। 22টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি। নির্বাচন কমিশন জানায় ভোটের উপস্থিতির হার ছিল শতকরা 39.81%। এক বিবৃতিতে খালেদা জিয়া নির্বাচন বর্জন করার জন্য জনগণকে অভিনন্দন জানান। তিনি প্রহসনের নির্বাচন বাতিল করে সমঝোতায় আসার আহ্বান জানান। 6 জানুয়ারি বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে, সহিংসতা পরিহার করুন, জামাতে ইসলামের সঙ্গ ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত জঙ্গিবাদী জামাত শিবির বিএনপির ঘাড়ে চেপে থাকবে ততক্ষণ তারা সুস্থ চিন্তাভাবনার করতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। 5 জানুয়ারি 2014 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করা নিয়ে দলের ভেতরে এবং বাইরে বিতর্ক হয়। বিএনপির কৌশল প্রশ্নবিদ্ধ হয়। দলটি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিলেও নির্বাচনটি হয়ে যাওয়ায় আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে চলে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বিএনপি নির্বাচনে আসুক, এটা আওয়ামী লীগ চাননি। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে নির্বাচন বর্জন করার মতো চরম সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে প্রবল ঝুঁকি ছিল। বিএনপির ধারণা ছিল নির্বাচন হবে না। নির্বাচনটি হয়ে যাওয়ায় আওয়ামী লীগ একটা স্বস্তিকর অবস্থানে চলে আসে। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।